হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলের আরও একটা ইনফরমেটিভ সেশনে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। চলছিল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ান লাইনার সিরিজ। এর আগে 9টা সেশন কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। তো সেখানে কিন্তু আমি প্রচুর ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, এর আগের যতগুলো সেশন আছে সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নিও। আগামী যে WBCS আসছে 2024 বা ক্লার্কশিপ পরীক্ষা আছে, সেখানেও কিন্তু তোমরা প্রচুর কোশ্চেন এখান থেকে কমন পাবে। আরেকটা কথা বলে দিই যে এই যে ওয়ান লাইনারগুলো সেগুলো কিন্তু আমি বানিয়েছি প্রিভিয়াস যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়েছে সেখানে যে টাইপের কোশ্চেন হয়েছে বা যে টপিক থেকে কোশ্চেন হয়েছে সেই টপিকগুলোকে তুলে নিয়ে। আর আমাদের এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়ান লাইনারে আমরা একটা ওয়ান লাইনার মানে একটা ইনফরমেশানের কথা বলি না, তার সাথে রিলেটেড আরও কিন্তু অনেক ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আশা করি তোমাদের কাছে ভিডিওগুলো খুবই হেল্পফুল হয়। যদি তোমাদের উপকারে আসে ভিডিওগুলো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওগুলোতে। তো চলো আজকে আমাদের ওয়ান লাইনার সেশন নাম্বার 10 আমরা স্টার্ট করছি। প্রথম বলেছে যে দ্য অনলি রিভারাইন মেজর পোর্ট ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে মেজর পোর্ট 13টা রয়েছে, তার মধ্যে 12টা রয়েছে মেনল্যান্ডে, 6টা রয়েছে ওয়েস্ট কোস্টে, 6টা রয়েছে ইস্ট কোস্টে, আর একটা রয়েছে আন্দামানের ক্যাপিটাল পোর্ট ব্লেয়ারে, যার রিসেন্টলি তোমরা দেখবে যে নাম কিন্তু চেঞ্জ হয়েছে, বিজয়াপুরম নামে একটা নতুন নাম হয়েছে পোর্ট ব্লেয়ারের। তো এই যে 13টা মেজর পোর্ট, এই প্রত্যেকটা মেজর পোর্ট ইম্পর্টেন্ট, সেখান থেকে আমাদের কোশ্চেন করা হয়। এদের বিভিন্ন বিশেষত্ব রয়েছে, যেমন একটাই মাত্র রিভারাইন মেজর পোর্ট রয়েছে, সেটা হচ্ছে কলকাতা হলদিয়া পোর্ট, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। এছাড়াও তোমাকে জিজ্ঞেস করা হয় যে কোনটা টাইডাল পোর্ট বলো, কোনটা ব্যাকওয়াটার পোর্ট বলো, ইস্ট কোস্টের ন্যাচারাল পোর্ট কোনটা বলো, এরকম ধরনের কোশ্চেন কিন্তু পোর্ট থেকে হয়ে থাকে। এছাড়াও তোমরা দেখবে যে কোন স্টেটে ম্যাক্সিমাম নাম্বার অফ মেজর পোর্ট রয়েছে, অ্যান্সার হয় তামিলনাড়ু। ঠিক আছে, তো সমস্ত আমাদের যে কোস্টাল স্টেটগুলো রয়েছে সব কটাতেই একটা করে মেজর পোর্ট তো অবশ্যই আছে, কোথাও কোথাও 2টো বা 3টে আছে। তাহলে মোর দ্যান ওয়ান মেজর পোর্ট, একটা তো আমি বলেই দিলাম তামিলনাড়ুতে আছে, আর কোন স্টেটে একটার বেশি মেজর পোর্ট রয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো যেমন বলছিলাম যে টাইডাল পোর্ট কাকে বলবো আমরা, না গুজরাটের যে মেজর পোর্ট নিউ কান্ডালা তাকে বলা হয়। তারপর মালাবার কোস্টে কেরালার যে কোচি পোর্ট, এই কোচি পোর্টকে আমরা ব্যাকওয়াটার পোর্ট বলে থাকি। তো সেই রকমই রিভারাইন পোর্ট বলতে আমরা কলকাতা হলদিয়াকে বুঝবো। এটা হুগলি রিভারের ভেতরে রয়েছে এবং হুগলি রিভারের লেফট ব্যাঙ্কে কলকাতা রয়েছে। এই কলকাতা পোর্টের যে পরিবহন ক্ষমতা মানে নাব্যতা যেহেতু হুগলি রিভারের কমে গেছিলো, এত সেডিমেন্টস জমে, তাই জন্য এর আরেকটা হেল্পিং হ্যান্ড হিসেবে হলদিয়া পোর্টকে কিন্তু আমরা ডেভেলপ করেছি। আর হলদিয়া পোর্ট রয়েছে হলদি নদী আর হুগলি নদীর মিটিং প্লেসে রয়েছে, তাদের দোয়াব রিজিয়নে রয়েছে। এই কোশ্চেনটা এবারের মিসলেনিয়াস এক্সামের প্রিলিমিনারিতে কিন্তু এসছিল, যেটা তোমাদের আগেও কোনো না কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই আলোচনা করেছি। তো কলকাতা পোর্টেরও তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ডক রয়েছে, একটা হচ্ছে নেতাজি সুভাষ ডক আর একটা হচ্ছে খিদিরপুর ডক। এইটারও নাম পরিবর্তন করে এখন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বলা হয়ে থাকে কলকাতা পোর্টকে। এবং ব্রিটিশ ইন্ডিয়াতে ইন্ডিয়ার প্রথম যদি মেজর পোর্ট হিসেবে কাউকে কনসিডার করতে হয় সেটাও কিন্তু কলকাতা পোর্টকেই বলা হয়ে থাকে। আবার অনেক রকম ধরনের কোশ্চেন এভাবে তোমাকে করা হয় যে ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট মেজর পোর্ট কোনটা, তো তখন কিন্তু কলকাতা হলদিয়া হবে না, কারণ পোর্ট ব্লেয়ার তার থেকেও কিন্তু আরও ইস্টে রয়েছে। কলকাতা তোমরা জানো 88 ডিগ্রি 30 মিনিট ইস্ট লঙ্গিটিউডে লাই করে, কিন্তু পোর্ট ব্লেয়ার কিন্তু রয়েছে 92 ডিগ্রি ইস্টে। তো এখানে তোমাদের আরও একটা কথা বলে রাখি যে ইডেন ক্যানেল কোন রিভারের সাথে রিলেটেড বা কোন প্রজেক্টের সাথে রিলেটেড, সেই কোশ্চেনও তোমরা পাবে। যে আমাদের দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি যে দুর্গাপুর ব্যারেজ রয়েছে বর্ধমানে, ওয়েস্ট বর্ধমানে, সেই দুর্গাপুর ব্যারেজ থেকে যে ইরিগেশন ক্যানেলটা কাট আউট করা হয়েছে তার নাম হচ্ছে ইডেন ক্যানেল। কিন্তু ইডেন চ্যানেল এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এই যে কলকাতা হলদিয়া পোর্ট, সেইখানে যে রাস্তা ধরে যে রুট দিয়ে আর কি জাহাজগুলো আসে এবং বেরিয়ে যায় তারও কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। তো সেই ক্ষেত্রে ইডেন চ্যানেল এইটা কিন্তু হলদিয়া পোর্টের সাথে রিলেটেড, এবং কলকাতা পোর্টের সাথে কিন্তু অকল্যান্ড চ্যানেল এইটা রিলেটেড। মানে এটা হচ্ছে জাস্ট আমাদের যে ভেহিকেলগুলো জাহাজের রুট, যে কোন পথে তারা কলকাতা বা হলদিয়া পোর্ট অবধি আসতে পারছে হুগলি নদীর ভেতর দিয়ে। তাই অকল্যান্ড চ্যানেল এটা কলকাতা পোর্টের সাথে রিলেটেড, এবং ইডেন চ্যানেল এটা কিন্তু হলদিয়া পোর্টের সাথে রিলেটেড। আর ক্যানেল সিস্টেম আলাদা জিনিস, ইডেন ক্যানেল সেটা দুর্গাপুর ব্যারেজ বা দামোদর রিভার থেকে কিন্তু কাট আউট করা হয়েছে, যেটা ইরিগেশন ক্যানেল। আচ্ছা, নেক্সট চলে আসি, চলো। বলছে যে শিপ গ্রেভিয়ার্ড ইন্ডিয়ার কোন প্লেসকে বলা হয়। তাহলে আমাদের
এরকম অনেক মেজর পোর্টকে বেস করে যেমন শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, সেরকম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিও কিন্তু রয়েছে। অর্থাৎ যে জাহাজগুলোর অনেক পুরনো বয়স হয়ে গেছে বা সেগুলো কখনো জলের তলায় ডুবে গেছিলো সমুদ্রে, অথবা তাদেরকে রিম্যানুফ্যাকচারিং করা হচ্ছে, ঠিক আছে, আরও মডিফাই করা হচ্ছে, তো সেই সমস্ত জিনিসের কাজ আর কি, মানে ভেঙে চুরে, তো সেই সমস্তগুলো করা হয়ে থাকে কোথায় না, আমরা পাবো গুজরাটের ভাবনগর ডিস্ট্রিক্টে আলাং বলে একটা জায়গা আছে। এই আলাং তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এইভাবে কিন্তু এখানে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি হিউজ পরিমাণে ডেভেলপ করেছে এবং ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি। কোথায় বললাম, নামটা অবশ্যই মনে রাখবে যে আলাং। এই আলাং রয়েছে গুজরাটের ভাবনগর ডিস্ট্রিক্টে। তোমাকে কায়দা করে কোশ্চেন বলতে পারে যে গালফ অফ কাছে রয়েছে না গালফ অফ খাম্বাতে রয়েছে, তাই জন্য অবশ্যই ম্যাপ সম্পর্কে আইডিয়া রাখা উচিত। আমাদের গালফ অফ খাম্বাতে কিন্তু এই ভাবনগর ডিস্ট্রিক্ট বা আলাং এই জায়গাটা কিন্তু রয়েছে, যেটা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির জন্য ফেমাস। চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট বলছে যে ইস্ট ওয়েস্ট করিডোর আর নর্থ সাউথ করিডোর এই দুটো কোথায় মিট করেছে। তাহলে সবার প্রথম তোমার তো আগে জানা দরকার যে ইস্ট ওয়েস্ট করিডোর বলতে কোথা থেকে কত দূর অবধি বলবো। তাহলে ওয়েস্টে গুজরাটের পোরবন্দর থেকে শুরু করে ইস্টে আসামের শিলচর অবধি, যে শিলচর বরাক রিভারের পাড়ে রয়েছে, তো এইটাকে আমরা বলি ওয়েস্ট ইস্ট করিডোর বা ইস্ট ওয়েস্ট করিডোর। সেখানে ন্যাশনাল হাইওয়ে কত না, ন্যাশনাল হাইওয়ে 27, কিন্তু এই ইস্ট ওয়েস্ট করিডোর যেটা সেটা, তো এটা অবশ্যই মনে রাখার। আর নর্থ সাউথ তোমরা হয়তো অনেকেই জানো যে শ্রীনগর থেকে শুরু করে কন্যাকুমারী অবধি, এটাকে আমরা নর্থ সাউথ করিডোর বলি এবং এটাই ইন্ডিয়ার এখন প্রেজেন্টলি লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। এই দুটো করিডোরকে বা ন্যাশনাল হাইওয়েকে আমরা কিন্তু মিট করতে দেখতে পাবো ঝাঁসিতে। ঝাঁসি কোথায় রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে এবং বুন্দেলখন্ড প্ল্যাটুতে রয়েছে, বেতোয়া রিভারের ড্রেনেজ বেসিনে রয়েছে এই ঝাঁসি। সেই ঝাঁসির কাছে এই দুটো করিডোর কিন্তু মিট করছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগে WBCS এ কিন্তু এসছে। আচ্ছা নেক্সট বলেছে এরকমই যে ট্রপিক অফ ক্যান্সার আর আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, আমরা কত ডিগ্রিকে মেনে চলি না 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট লংগিটিউড, এবং তার সাথে ট্রপিক অফ ক্যান্সার অলমোস্ট ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করেছে, নর্থ আর সাউথ। তা সে এই দুটো জিনিস মানে আইএসটি এবং ট্রপিক অফ ক্যান্সার কোন কোন স্টেট দিয়ে গেছে বা কোন কোন স্টেট ক্যাপিটালের ওপর দিয়ে গেছে বা কাছাকাছি রয়েছে, সেই ধরনের কোশ্চেনও কিন্তু তোমাদের করা হয়। এখানে আমি দেখেছি যে দুটো মিট করেছে কোথায় না, দুটো মিট করেছে হচ্ছে ছত্তিশগড়ের কোরিয়া ডিস্ট্রিক্ট। ছত্তিশগড়ের কোরিয়া ডিস্ট্রিক্টে আমরা আইএসটি এবং ট্রপিক অফ ক্যান্সার এই দুটোর মিটিং প্লেসকে পেয়ে থাকি। খুব ইম্পর্টেন্ট। আইএসটি সম্বন্ধে আরও একবার বলে দিই যে এগুলো সবসময় স্টেটের ওপর দিয়ে পাস করা হয়েছে, সেই হিসেবেই কোশ্চেন দেয়। যদি তোমায় কখনো কোশ্চেন করে যে কোন ইউনিয়ন টেরিটরির ওপর দিয়ে এই 82 ডিগ্রি 30 মিনিট পাস করছে, তাহলে অ্যান্সার হতে পারে পন্ডিচেরি। পন্ডিচেরি মানে যেটা মেন পন্ডিচেরি তামিলনাড়ু কোস্টে রয়েছে সেইটা নয়, পন্ডিচেরির একটা ডিস্ট্রিক্ট ইয়ানাম, যে কিন্তু অন্ধ্রপ্রদেশ কোস্টে রয়েছে। তাই অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে যখন আইএসটি পাস করছে সেখানে ইয়ানামের ওপর দিয়েও পাস করে। তাহলে অপশানে ইয়ানাম থাকলে অবশ্যই তোমরা ইয়ানাম করবে, যদি ইয়ানাম না থাকে তখন পন্ডিচেরি কিন্তু রাইট অ্যান্সার হবে। এগুলো আমাদের কোশ্চেন যত সলভ করবে তোমরা, তত কিন্তু তোমাদের এই এক্সপিরিয়েন্সটা ডেভেলপ করবে যে তোমরা জানো হয়তো কোনো একটা জিনিস সম্পর্কে অনেক কিছু, কিন্তু যখন কোশ্চেন করা হয় তখন 4টে অপশানের মধ্যে থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু রাইট অ্যান্সার হয়। আচ্ছা নেক্সট বলেছে যে ন্যাশনাল হাইওয়ে, কোন ন্যাশনাল হাইওয়ে যেটা নর্থ এবং সাউথ বেঙ্গলকে কানেক্ট করছে। তাহলে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করছে কোন ন্যাশনাল হাইওয়ে না, তার আগে অন্য নাম্বারিং ছিল, এখন নতুন নাম্বারিং হয়েছে NH12। এই NH12 আগে বলা হতো যে কলকাতা থেকে ডালখোলা অবধি রয়েছে, এর পুরনো নাম হচ্ছে NH34, কিন্তু এখন আমাদের নতুনটাই মনে রাখতে হবে যে NH12 আগে কলকাতা থেকে ডালখোলা অবধি থাকলেও এখন কিন্তু কলকাতা থেকে এটা সাউথে এক্সটেন্ডেড হয়ে আপ টু একদম বকখালি অবধি রয়েছে। তাই জন্য অনেক জায়গায় বকখালি থেকে ডালখোলা এটাও কিন্তু তোমরা পাবে। যদি বকখালি না থাকে কাকদ্বীপ থাকতে পারে, ঠিক আছে, ডায়মন্ড হারবার থাকতে পারে, সেই রকম ধরনের তোমরা পাবে। তবে অলমোস্ট আমরা কোস্ট লাইন অবধি এটাকে এক্সটেন্ড করে দিয়েছি। এবং এটাও মনে রেখো যে এটা কিন্তু শিলিগুড়ি অবধি নেই, এটা কিন্তু বিহারের যে কিষানগঞ্জ বা ডালখোলা সেই অবধি NH12 রয়েছে। সেই জায়গায় গিয়ে NH27-এর সাথে এটা মিট করে যাচ্ছে এবং সেই NH27 শিলিগুড়ি হয়ে আসাম হয়ে আরও নর্থ ইস্টের দিকে চলে যাচ্ছে। এবং এই হাইওয়েটা যেমন ইম্পর্টেন্ট, সেই একই সাথে তোমাদের শিলিগুড়ির সাথে গ্যাংটক, এটা কিন্তু আরও বেশিবার কোশ্চেন
কোশ্চেন এসছে যে গ্যাংটক বা সিকিম যেহেতু ইন্ডিয়ার মধ্যে একমাত্র ওয়েস্ট বেঙ্গলের সাথেই কানেক্টেড, তাই ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে সিকিমে যেতে গেলে আমাদের শিলিগুড়ি হয়েই যেতে হয়, শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যাই বলো। তো সেখান থেকে সিকিমকে কানেক্ট করছে বা গ্যাংটককে কানেক্ট করছে NH10 ন্যাশনাল হাইওয়ে 10, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার সাথে সাথে এখানে এই ছবিটাতে আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, যে এই যে রেড কালারের তোমরা দেখতে পাচ্ছ যে নেটওয়ার্কটা রয়েছে, এটাকেই কিন্তু আমরা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বলতাম। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার যে 4টে মেট্রো সিটি বা মেট্রোপলিস আমরা বলে থাকি তাদেরকে কানেক্ট করছে। এখানে গ্রিনটা যেমন নর্থ সাউথ দেখতে পেয়েছো, ব্লুটা যেমন ওয়েস্ট থেকে ইস্টে, তেমনি এই রেড কালারের যে নেটওয়ার্কটা সেটা দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা এই 4টেকে কানেক্ট করছে, এবং এটাকে কিন্তু আমরা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বলে থাকি। আচ্ছা, এরপরে দেখো কি আছে, বলছে যে ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইনটু হাউ মেনি পিনকোড জোন। খুব ইম্পর্টেন্ট, আমরা যে পিনকোড লিখি, ঠিক আছে, তো সেই পিনকোড জোন হিসেবে ইন্ডিয়াকে কটা জোনে ডিভাইড করা হয়েছে। তাহলে ইন্ডিয়াকে মূলত 8টা জোনে ডিভাইড করা হয়েছে, কিন্তু জোন 9 বলেও একটা জোন আছে। তাহলে তোমরা আমাকে জানিও যে এই পিনকোডের ক্ষেত্রে জোন 9 বলতে আমরা কাকে রেফার করে থাকি, ঠিক আছে। আর 8টা জোন আমি তোমাদের দেখিয়ে দিই। প্রথমটা একদম নর্থ থেকে শুরু হচ্ছে, 1 নম্বর জোন, যেখানে এই যে কালারগুলো ডিফারেন্ট করে দেখানো আছে, ঠিক আছে, এখান থেকে তোমরা বুঝতে পারবে। তারপরে নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এটাকে আমরা সেকেন্ড জোন হিসেবে বলি। রাজস্থান, গুজরাট এদিকে 3 নম্বর। তারপর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র 4 নম্বর। সাউথে চলে আসে 5 নম্বর, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এরা। কেরালা, তামিলনাড়ু এটা হচ্ছে 6 নম্বর। আর ইস্টে যদি চলে আসো তাহলে গোটা নর্থ ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এইটা হচ্ছে 7 দিয়ে শুরু হয়ে থাকে। আর 8 নম্বর হচ্ছে বিহার আর ঝাড়খণ্ড। এই 8টা পিনকোড জোন আমাদের রয়েছে। 9th জোন কিসের সাথে রিলেটেড কমেন্ট করে আমাকে জানাবে। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা জিনিসও তোমাদের বলে দিই, যে এই যে আমাদের পিনকোড হয় এটা কিন্তু 6 ডিজিটে হয়। তো এই যে 6 ডিজিটের পিনকোড, সেখানে কোন ডিজিটটা কি রেফার করে, এই ধরনের কোশ্চেনও কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো। যেমন প্রথম যে লেটারটা, মানে প্রথম যে ডিজিটটা আর কি, নাম্বারটা, সেটা কিন্তু এই জোনটাকে রেফার করে। যেমন যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকি আমরা সব 7 লক্ষ দিয়ে আমাদের পিনকোড লেখা শুরু করি, তো এই 7 বলতে এই জোনটাকে রিপ্রেজেন্ট করে। তারপরের যে ডিজিটটা সেটা সাব জোনকে ডিনোট করে, ঠিক আছে, অর্থাৎ এই জোনগুলোর আন্ডারে আরও কী কী সাব জোন রয়েছে সেইটা। আর তারপরের থার্ড ডিজিট যেটা, সেটা কোন ডিস্ট্রিক্ট তাকে ডিনোট করে, যে শর্টিং ডিস্ট্রিক্ট। আর একদম লাস্টের যে 3টে নাম্বার সেটা পোস্ট অফিসের নাম্বারকে ডিনোট করে, ঠিক আছে। তো এগুলোও তোমাদের জেনে রাখা ভালো, কবে কোন দিন কোশ্চেনে চলে আসবে, যাতে তোমরা রাইট অ্যান্সার করতে পারো। আচ্ছা, নেক্সট বলছে নিওমা এয়ারফিল্ড। এই নিওমা যে এয়ার বেসটা তোমরা শুনছোই চারিদিকে, যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট যত বাড়ছে আর কি, তো সেই দিক দিয়ে আমরা দেখব যে আমাদের ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল বাউন্ডারিগুলো রয়েছে, বিশেষ করে চায়না, পাকিস্তানকে তো আমরা বরাবরই জবাব দিতে পারি আর কি, ভালো রকম দিয়েও এসছি। তো পাকিস্তানের থেকেও এখন সবথেকে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে চায়নার সাথে যে বাউন্ডারি, কারণ এটা আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়াতেও প্রচুর রয়েছে, ইস্টার্ন ইন্ডিয়াতেও রয়েছে, এবং আমাদের যে শিলিগুড়ি করিডোর, যেটা আমাদের নর্থ বেঙ্গলে বা উত্তর দিনাজপুরের চোপড়া যে জায়গাটা, এই জায়গাটা আমরা জানি যে খুবই ন্যারো ল্যান্ড রয়েছে, এবং দুদিকে নেপাল এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল বাউন্ডারিও রয়েছে। এখান থেকে চায়নাও খুব কাছাকাছি পড়ে সিকিমে, এবং এই করিডোরটা দিয়েই কিন্তু গোটা নর্থ ইস্ট ইন্ডিয়ার যে কানেক্টিভিটি সেটা মেনটেন হয়, এবং সেই জন্য এর ওপরে আমাদের সবসময় একটা থ্রেট কিন্তু রয়েছে। তাই চায়নাকে কাউন্টার করার জন্য আমরা কিন্তু, মানে ইন্ডিয়া কিন্তু অন্যান্য ইন্টারন্যাশনাল কান্ট্রির সাথেও যেমন বিভিন্ন অ্যালায়েন্স করছে, নেভির বলো, আর্মির বলো, এয়ারফোর্সের বলো, আমাদের নিজেদের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি এবং চায়নার সাথে যে বাউন্ডারি, সেটা পুরোটাই হিমালয়ান রিজিয়ানে পড়ে। তো সেই জায়গায় এতই হাই অল্টিটিউড রিজিয়ান, বা বছরে অর্ধেকের বেশি সময় স্নো কভার থাকে, তো সেই যে একটা রাফ টেরেন, সেইখানে কিন্তু এতদিন ধরে আমাদের যা অ্যাক্সেসিবিলিটি ছিল তার থেকে আমরা এখন অনেক বেটার জায়গায় রয়েছি, অনেক বেশি ডেভেলপ করেছি। তাই জন্য এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের টুকটাক এসে থাকে, যে নতুন যে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডারে, বর্ডার রোড অর্গানাইজেশন যে এত মানে হাই অল্টিটিউড মোটরেবল পাস যেগুলো, সেইখানে একদম অল ওয়েদার রোড বানাচ্ছে, বিভিন্ন টানেল বানাচ্ছে, তার সাথে সাথে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু এরকম হাই অল্টিটিউড অনেক এয়ারফিল্ড বানিয়েছে, যার মধ্যে সবটাই তোমরা লাদাখের মধ্যে বেশি দেখতে পাবে, অরুণাচল প্রদেশের দিকে, সিকিমের দিকেও কিছু রয়েছে। তো সবথেকে প্রথম যেটার কথায় আসি, যে গালওয়ান ভ্যালিতে যখন আমাদের স্ট্যান্ড অফ হয়েছিল ইন্ডিয়ান চায়না আর্মি, কি নিয়ে হয়েছিল না, ইন্ডিয়ান আর্মি রাস্তা বানাচ্ছিল কাকে কানেক্ট
জন্য, না একদম কারাকোরাম পাস। একদম আমাদের সিয়াচেন গ্লেসিয়ারের ইস্টার্ন সাইডে যে পয়েন্ট সেখানে কারাকোরাম পাস রয়েছে, কারাকোরাম রেঞ্জে। তো সেই জায়গায় প্রথম তৈরি হয়েছিল আমাদের দৌলত বেগ ওল্ডি বলে একটা হাইয়েস্ট এয়ার স্ট্রিপ। তো এছাড়াও আরও অনেক কিন্তু তোমরা যে এখানে দেখতে পাচ্ছ যে ফুকচে, নিয়মা, চুসুল, এই জায়গাগুলো সবই কিন্তু আমাদের এলএসির আশেপাশে রয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, মানে ইস্টার্ন লাদাখের সাথে আকসাই চীনের যে বাউন্ডারি আর কি। তো সেই ডিমার্কেটিং লাইনের আশেপাশে আমরা যেমন রোড বিল্ড আপও করছি, সেই রকম এরকম এয়ারফিল্ডও বানাচ্ছি। তাহলে দৌলত বেগ ওল্ডি যেমন একদম নর্থে রয়েছে, সেরকম ইস্টার্ন লাদাখেই আমরা কিন্তু এই নিয়মা এয়ারফিল্ড বেসকে পেয়ে থাকি। এটাও কিন্তু এলএসির খুব কাছে রয়েছে এবং চায়নাকে কাউন্টার করার জন্য খুবই এফেক্টিভ এর লোকেশান। তো ইস্টার্ন লাদাখে রয়েছে। তো ইস্টার্ন লাদাখে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, এর পরের যে পয়েন্টটা বলেছি তার কথাতেও আসছি। এবং তাছাড়াও তোমরা দেখবে যে ইন্ডিয়ার হাইয়েস্ট স্যাটেলাইট অবজারভেটরি, এই কোশ্চেনটা করা হয় কোথায় আছে, সেটার জায়গাটার নাম হচ্ছে হানলে। এই হানলে জায়গাটাও কিন্তু এই ইস্টার্ন লাদাখেই লোকেটেড। এই ইস্টার্ন লাদাখ দিয়েই কিন্তু আমাদের ইন্দাস রিভার এন্টার করছে দেমচক বলে একটা জায়গার কাছ দিয়ে। আচ্ছা, নেক্সট বলছিলাম যে দ্য আপকামিং হাইয়েস্ট মোটরেবল পাস, এই মুহূর্তে ইন্ডিয়ার বা ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট মোটরেবল পাস হচ্ছে উমলিংলা পাস, যেটা তোমরা সবাই জেনে গেছো এতদিনে। সেই উমলিংলা পাসও কিন্তু ইস্টার্ন লাদাখেই রয়েছে। সেই জায়গায় যে বড় বড় লেকগুলো রয়েছে, যেমন প্যাংগং সো বা সো মরিরি, সো কার, এই যে লেকগুলো ইস্টার্ন লাদাখেই কিন্তু এদেরকে পাওয়া যায়। তো সেই জায়গাতেই কিন্তু উমলিংলা পাস এই মুহূর্তে হাইয়েস্ট মোটরেবল পাস, কিন্তু ইন্ডিয়া তার নিজের রেকর্ডকেই আবার ব্রেক করতে চলেছে, কারণ এই জায়গাতে আরেকটা রাস্তা বানানো হচ্ছে যেটাকে লিকারু মিগলা ফুকচে রোড বলা হচ্ছে। এখানে মেন যে পাসটা সেটা কিন্তু মিগলা, মিগ-21 আমাদের খুব পুরনো ইন্ডিয়ার হ্যালের তৈরি প্লেন্সও ছিল, ফাইটার প্লেন্স। তো সেই মিগলা এই পাসটা কিন্তু উমলিংলা পাসের থেকেও আরও প্রায় 1000 মিটার মতো বেশি অল্টিটিউডে রয়েছে, এবং সেইখানে কিন্তু নতুন রাস্তা তৈরি করছে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। এটা কমপ্লিট হয়ে গেলে পরে উমলিংলা কিন্তু হয়ে যাবে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট অল্টিটিউড মোটরেবল রোড যেখানে রয়েছে, আর এই মিগলা কিন্তু হয়ে যাবে টপে। তো সেই জন্যই আমি এটাকে আপকামিং বলেছি হাইয়েস্ট। তো যেহেতু নিউজে এসছে তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করেও কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো হতে পারে। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে ইন্ডিয়ার এখন লার্জেস্ট টাইগার রিজার্ভ অ্যাকর্ডিং টু এরিয়া বলা হয় নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে, কিন্তু মধ্যপ্রদেশে নতুন একটা টাইগার রিজার্ভ ডেভেলপ করা হচ্ছে, তার নাম হচ্ছে দামোহ টাইগার রিজার্ভ। এই দামোহ টাইগার রিজার্ভ কমপ্লিট হয়ে গেলে পরে এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট টাইগার রিজার্ভ হয়ে যাবে অ্যাকর্ডিং টু এরিয়া। তো এখনও হয়তো হয়নি, কিন্তু কোশ্চেনে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স বেস করে আসতেই পারে, কারণ যেহেতু নিউজে অলরেডি চলে এসছে। আচ্ছা, এর পরের ওয়ান লাইনারে যাওয়ার আগে তোমাদের বলে দিই, তো যারা যারা 2024 ডাব্লিউবিসিএসকে টার্গেট করছো, কারণ 2025 থেকে ডাব্লিউবিসিএস মেন্স কিন্তু ডেসক্রিপটিভ হয়ে যাবে, 2024এই মেন্স লাস্ট এমসিকিউ হতে চলেছে। তো 24 যারা যারা ট্রাই করছো বা টার্গেট করছো তাদের জন্য এডুমন্ত্রা কিন্তু নিয়ে এসছে একদম ফ্রেশ অনলাইন এবং অফলাইন ব্যাচ, তো যেটার ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তাই তোমরা যারা যারা ইন্টারেস্টেড আর দেরি করো না, কারণ প্রিলিমও কিন্তু আর 3 মাসও বাকি নেই, তার মাঝেও আমাদের অনেক উৎসব টুৎসব এইসব রয়েছে। তো সেই জন্য আর সময় নষ্ট না করে যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে অবশ্যই এডুমন্ত্রায় কন্ট্যাক্ট করো, এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে। কারণ এখানে প্রথম থেকেই কিন্তু মেন্সকে ফোকাস করে কনসেপচুয়ালি এবং ডিটেলড ক্লাস হয়ে থাকে, প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স টিচাররা রয়েছেন, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু প্রচুর ক্লাস টেস্ট এবং মক টেস্ট নেওয়া হয়। মানে এই 3 মাসেই প্রিলিমিনারি দিতে যাওয়ার আগে হয়তো তোমাদের 5-7 হাজার কোশ্চেন সলভ করা হয়ে যাবে। তো সেটাও কিন্তু তোমাদের এই যে প্রোগ্রেস বা এই যে প্রিপারেশান সেটাকে কিন্তু অনেকটা আরও বেটার পারফরমেন্স দেয়। এবং শুধুমাত্র কমপ্লিট কোর্স যারা, মানে সে তো রয়েছেই, যারা করতে চাইছো না, অর্থাৎ যারা অনেক পুরনো অ্যাসপিরেন্ট রয়েছে শুধু চাইছো যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ প্র্যাকটিস করব, কারণ সামনে কিন্তু মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াসের মেন্সও কিন্তু হবে, প্রিলিমস হবে হয়ে গেল, তো সেখানেও কিন্তু বেঙ্গলি ইংলিশ রয়েছে। তো ল্যাঙ্গুয়েজ গ্রুপ যারা শুধু প্র্যাকটিস করতে চাইছো তাদেরকেও বলবো, তো সেখানেও কিন্তু এডুমন্ত্রা থেকে মাত্র মান্থলি ফিস সিস্টেমে তোমাদেরকে ক্লাসও প্রোভাইড করা হয়, লাইভ ক্লাস, তার সাথে সাথে তোমাদের রাইটিং প্র্যাকটিসের জন্য প্রচুর কোশ্চেন দেওয়া হয়, তোমরা লিখে সাবমিট করলে পরে সেগুলো কারেকশান করে কোথায় কি তোমার ডেভেলপ করা যেতে পারে সেগুলো নিয়েও কিন্তু 1-to-1 মেন্টরিং বা ডিসকাশন ক্লাস হয়ে থাকে। তো অবশ্যই যারা যে কোর্সে ইন্টারেস্টেড তারা দেরি করো না, এডুমন্ত্রার সাথে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি আমাদের টপিকে, বলছে যে ফার্স্ট ফুললি প্রাইভেটাইজড মেজর পোর্ট।
তো আমাদের যে মেজর পোর্টগুলো রয়েছে, যে 13টা মেজর পোর্টের কথা বলছিলাম, সেগুলো ম্যাক্সিমামই কিন্তু গভর্নমেন্ট ওন বা পাবলিক প্রাইভেট এরকম পার্টনারশিপ এরকম ধরনের। কিন্তু ফুললি প্রাইভেটাইজ পোর্ট বলতে যদি কোনো কথা আসে, তাহলে প্রথম আমরা কিন্তু এন্নর পোর্টকে বলবো। দেখো, প্রাইভেট পোর্ট কিন্তু অনেক রয়েছে, এবং তোমায় যদি বলা হয় যে কোন স্টেটে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রাইভেট পোর্ট রয়েছে, তাহলে কিন্তু অ্যান্সার হয় গুজরাট। কিন্তু আমরা বলছি মেজর পোর্টগুলোর মধ্যে কোনটা ফুললি প্রাইভেটাইজড, বা এটাকে বলা হয়ে থাকে যে মেকানিক্যালি বা টেকনোলজিক্যালি সব থেকে আপডেটেড, সব থেকে আপগ্রেডেড, মানে এখানে ম্যানুয়াল লেবার কম ইউজ করে আমরা মেশিনারির মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম কাজ করে থাকি। তাহলে এন্নোর পোর্ট সম্পর্কে আমাকে জানতে হয়। একটু আগে বলেইছি যে তামিলনাড়ু এমন স্টেট যেখানে আমাদের 3টে মেজর পোর্ট রয়েছে। প্রথম তো আসে চেন্নাইয়ের কথা, কারণ চেন্নাইও অনেক পুরনো একটা পোর্ট আমাদের ইস্ট কোস্টের এবং আর্টিফিশিয়াল পোর্ট অবশ্যই। তারপরে চলে আসি আমরা যদি গালফ অফ মান্নারের দিকে, তাহলে একদম সাউথে তামিলনাড়ুর সেই জায়গাতে আমরা তুতিকোরিন, এটাও কিন্তু মেজর পোর্ট। এবং তুতিকোরিন তোমরা জানো যে পার্ল ফিশিংয়ের জন্য ইন্ডিয়াতে কোন সিটিটা ফেমাস, এটা বললেও কিন্তু তুতিকোরিনের নাম আসে। এই দুটো ছাড়াও এর পরে ডেভেলপ করা হয়েছে এন্নোর পোর্ট, চেন্নাইয়ের জাস্ট একটু নর্থে রয়েছে, এবং এন্নোর পোর্টকে আমরা কামারাজার পোর্ট এই নামেও কিন্তু ডেকে থাকি অনেক সময়। তো এই এন্নোর পোর্টটাকে মেনলি ডেভেলপ করা হয়েছিল কেন? কারণ আমাদের যে সাউথ ইন্ডিয়া বা ডেকান ইন্ডিয়া, এই জায়গায় আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে গেলে যে ফুয়েল রিসোর্সটা দরকার, অর্থাৎ কোল বলো পেট্রোলিয়াম বলো, তার একটা ডেফিসিয়েন্সি রয়েছে। যেমন ছোটনাগপুর প্ল্যাটু রিজিয়ানে ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা প্রচুর কোল ডিপোজিট পাই, গন্ডোয়ানা কোল, সেটা কিন্তু আমাদের সাউথ ইন্ডিয়া বা ডেকান ইন্ডিয়াতে মিসিং। কিন্তু যত আস্তে আস্তে পপুলেশন বেড়েছে, যত আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে, তাহলে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য শুধুমাত্র আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি নয়, ইলেকট্রিসিটি প্রডিউস করতে গেলেও তোমরা দেখো যে সব থেকে বেশি থার্মাল প্ল্যান্টই রয়েছে ইন্ডিয়াতে। থার্মাল ইলেকট্রিসিটি আমরা সব থেকে বেশি প্রোভাইড করি। তো তারও ফুয়েল রিসোর্স হিসেবে আমাদের কিন্তু কোল খুব প্রয়োজন ছিল। তো সেই জন্য এই চেন্নাই এবং তার আশেপাশের রিজিয়ানে ইলেকট্রিসিটি প্রোভাইড করার জন্য আমরা কোলকে ইম্পোর্ট করতাম অস্ট্রেলিয়া থেকে বা ইন্দোনেশিয়া থেকে। তো শুধুমাত্র সেইটার কারণেই কিন্তু মেনলি এই এন্নোর পোর্টটা ডেভেলপ করা হয়েছিল, যে সেখান দিয়ে আমরা কোল ইম্পোর্ট করব, এবং যেটা এখানে থার্মাল প্ল্যান্টে ইউজ করে চেন্নাই এবং তার আশেপাশের রিজিয়ানে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হবে সেই জন্য। আচ্ছা, নেক্সট তোমরা দেখছো যে টাইডাল রিভার অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে টাইডাল রিভার কোথায় পাওয়া যায়? না, আমাদের সাউথ বেঙ্গলে যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা, তার একদম মাউথের কাছে যে সুন্দরবন তৈরি হয়েছে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া। এবং এই সুন্দরবন কেন এত ফেমাস, তার কারণ হচ্ছে যে ওয়ার্ল্ডে ম্যানগ্রোভ কিন্তু প্রচুর জায়গায় পাওয়া যায়, সুন্দরবন সব থেকে বড়, সে তো ঠিক আছে। তাছাড়াও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে টাইগার পপুলেশন ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে ওয়ার্ল্ডে কোথাও পাওয়া যায় না এক্সেপ্ট সুন্দরবন। ইন্ডিয়াতেও তোমরা দেখবে যে প্রচুর ম্যানগ্রোভ ফরেস্ট আছে বিভিন্ন স্টেটের কোস্ট লাইনে, কিন্তু কোথাও তোমরা টাইগার পপুলেশন পাবে না, যেটা একমাত্র এই সুন্দরবনে পাওয়া যায়। তাই সুন্দরবন নিয়ে তো প্রচুর কোশ্চেন তোমাদের করা হয়, ধরো ফরেস্ট স্পেসিস নিয়ে করা হয়, কি কি রিভার রয়েছে করা হয়, এমনকি সুন্দরবন কোন সালে কিসের তকমা পেয়েছে সেগুলো নিয়েও কোশ্চেন করা হয়। তো সেই সবকটাই ইম্পর্টেন্ট। এখানে আমি আরও একটা নতুন জিনিস তোমাদের সামনে এনেছি, যে সেই ইনফরমেশনগুলোর সাথে সাথে এটাও তোমরা মনে রাখতে পারো। তোমরা যে ন্যাশনাল ওয়াটারওয়ে পড়ো, যে ন্যাশনাল ওয়াটারওয়ে 1, 2, 3, 4, প্রথম 5টা তো ইম্পর্টেন্ট অবশ্যই, যে গঙ্গায় 1 নম্বর রয়েছে, কোথা থেকে কোথায় রয়েছে, ব্রহ্মপুত্রে 2 নম্বর। সেগুলো ছাড়াও কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে এরম কোশ্চেন হলেও হতে পারে, যে সুন্দরবনের যে টাইডাল রিভার তাদের যে নেটওয়ার্ক, সেই ওয়াটারওয়েগুলোকে আমরা কিন্তু নাম্বার দিয়েছি 97। সুন্দরবনের সব নদীগুলো মিলিয়ে প্রধান নদী কোনটা সুন্দরবনের? মাতলা, এটাও অবশ্যই জানো তোমরা। বিদ্যাধরী, পিয়ালি, গোসাবা, সপ্তমুখী, রায়মঙ্গল, প্রচুর রিভার আছে এরকম। এই সবগুলো মিলিয়ে এই টাইডাল রিভারগুলো ন্যাশনাল ওয়াটারওয়ে 97। টাইডাল রিভার কাকে বলে? না, যে সমস্ত রিভারগুলো শুধুমাত্র জোয়ারের জলে পুষ্ট, তার মানে তাদের ওয়াটার যে সোর্সটা সেটা হচ্ছে হাই টাইড, হাই টাইডে জল থাকে, লো টাইডে জল থাকে না, তাদেরকেই আমরা টাইডাল রিভার বলবো। তাহলে এই রিজিয়ানে কিন্তু হুগলি রিভারের মাউথও রয়েছে, তা বলে কি হুগলি রিভার টাইডাল রিভার? তা নয়। হুগলি রিভারে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড়, মানে সবথেকে হাই টাইডাল বোর্ড দেখা যায়। তার মানে কি হুগলি রিভার টাইডাল রিভার? তা নয়। এখানে আমাদের ভাবতে হবে যে ওয়াটারের সোর্স সম্পর্কে। তো সেটা তো গঙ্গার পার্ট, পেরিনিয়াল রিভার হিমালয় থেকে আসছে।
তাহলে সব রিভারের মাউথেই টাইডাল অ্যাক্টিভিটি দেখতে পাবো, কিন্তু তার মানে সবাই টাইডাল রিভার নয়। তাই সুন্দরবনের রিভারগুলো ছাড়া এই রিজিয়নে ইম্পর্টেন্ট টাইডাল রিভার হচ্ছে ইছামতি রিভার। সেই ইছামতি রিভারকে আমরা কিন্তু আমাদের যে উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের বর্ডারে পেয়ে থাকি এবং ট্রান্স বাউন্ডারি রিভারও বলে থাকি। তাই ইছামতির ক্ষেত্রে আলাদা করে বলে দিই, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ইন্ডিয়ার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে যে নাম্বারটা NH44, এই ন্যাশনাল ওয়াটারওয়ে 44 যে নাম্বারটা, সেটা হচ্ছে ইছামতি রিভারের ন্যাশনাল ওয়াটারওয়ে। ঠিক আছে, ইছামতি রিভারের ন্যাশনাল ওয়াটারওয়ে হচ্ছে NW44। তো এরকম টুকটাক কিছু তোমাদের অন্য ন্যাশনাল ওয়াটারওয়েও মনে রাখা উচিত প্রথম 5টাকে বাদ দিয়ে। যেমন আমি বলছি যে যমুনা রিভার, এটা ন্যাশনাল ওয়াটারওয়ে কত রয়েছে, এরকম কোশ্চেন কিন্তু দিলেও দিতে পারে। যমুনা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 110। ঠিক আছে, বেশ, চলো এরপরে আরও কি পয়েন্ট আছে দেখি। বলছে যে রামসার সাইট, কোন রামসার সাইটটা বিয়াস আর সাতলেজ এই দুটো রিভারের মিটিং প্লেসে রয়েছে। বিয়াস হচ্ছে ইন্দাসের এই 5টা ট্রিবিউটারির মধ্যে এমন রিভার যে এন্টায়ারলি ইন্ডিয়ার মধ্যেই রয়েছে। হিমাচল প্রদেশের রোটাং পাসের কাছ থেকে অরিজিনেট হয়েছে এবং পাঞ্জাবে এসে সাতলেজের সাথে মিট করে গেছে। কোথায় মিট করেছে? হারিকে। তো এই হারিকে রিজিয়ানটাতে আমাদের একটা লো ল্যান্ড বা একটা মার্শি ল্যান্ড তৈরি হয়েছে। মার্শ এবং সোয়াম্পের ডিফারেন্স আমি এর আগের ভিডিওটাতেও বলেছি, আজকে আর যাচ্ছি না। তো সেই রকম একটা মার্শি ল্যান্ড যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, বা এখানে এই যে সাতলেজ রিভার এসছে এবং সেখানে এসে বিয়াস মিট করেছে। তো এই যে রিজিয়ানগুলো এদের মিটিং প্লেসে, এগুলো সবই এরকম মার্শি ল্যান্ড এবং লো ল্যান্ড আমরা বলতে পারি। তো সেইটাকেই আমরা পরে কিন্তু রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর সিজনাল বার্ডস কিন্তু এখানে বাইরে থেকে আসে, পরিযায়ী পাখি যাদেরকে আমরা বলি। আচ্ছা, এছাড়াও হারিকে নিয়ে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিই, যে হারিকেতে একটা ব্যারেজ রয়েছে, যেখানে এই দুটো রিভারের মিটিং প্লেস, সেখানে এখানেও দেখানো আছে যে হারিকে ব্যারেজ। এই হারিকে ব্যারেজের পেছন থেকেই আমরা ইন্ডিয়ার যে লংগেস্ট ম্যানমেড ক্যানেলটা সেটা কাট আউট করেছি, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। এটা খুব ইম্পর্টেন্ট। আর ইন্দিরা গান্ধী ক্যানেল কিন্তু পাঞ্জাব থেকে শুরু হয়েছে, বা সাতলেজ রিভার থেকে তার ওয়াটারটাকে সে ড্র করে। এবং এই ইন্দিরা গান্ধী ক্যানেল কোন জায়গায় ইরিগেশন প্রোভাইড করে, তার মধ্যে পাঞ্জাব তো রয়েছেই, কিন্তু রাজস্থান বললে স্পেসিফিক্যালি মনে রাখবে যে ওয়েস্টার্ন রাজস্থান। এই ইন্দিরা গান্ধী ক্যানেল কিন্তু ফাইনালি থর ডেজার্ট অবধি গেছে। তোমরা এখানেও দেখতে পাবে যে এখানে আরও অনেক ক্যানেলের কথা বলেছি আমি, এর পরে আসছি। যাই হোক, তো এই ইন্দিরা গান্ধী ক্যানেল হারিকে ব্যারেজ থেকে কাট আউট করা, হারিকে রামসার সাইট, এবং ইন্দিরা গান্ধী ক্যানেল ওয়েস্টার্ন রাজস্থান বা থর ডেজার্টে ইরিগেশন প্রোভাইড করে। আচ্ছা, নেক্সট বলছে মুনাক ক্যানেল। এরকম ধরনের আমাদের যে মেন রিভারগুলো রয়েছে, গঙ্গা, যমুনা, এই যে সাতলেজের কথা হলো, তো সাতলেজ থেকেও কিন্তু আরও ক্যানেল রয়েছে, শুধু ইন্দিরা গান্ধী ক্যানেল নয়। তোমরা দেখবে সিরহিন্দ বলে একটা ক্যানেল রয়েছে, তারপর দেখবে রোপার বলে একটা জায়গা রয়েছে পাঞ্জাবে, সেখান থেকেও ক্যানেল রয়েছে। তো এগুলো সব ইরিগেশন ক্যানেল, এবং এগুলো সব ওই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এদেরকেই কিন্তু সার্ভ করে বা ইরিগেশন প্রোভাইড করে। তো সেরকম যমুনা রিভার এবং গঙ্গা রিভার সম্পর্কেও তোমাকে কিছু কোশ্চেন করা হয়। এখানে এদের ওপরেও প্রচুর ব্যারেজ বা ড্যাম রয়েছে। যেমন যমুনার ওপর খুব ইম্পর্টেন্ট লাখওয়ার ড্যাম। হ্যাঁ, লাখওয়ার ড্যাম যমুনা রিভারের ওপর রয়েছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যমুনার থেকে মেনলি দুটো ক্যানেল রয়েছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন যমুনা ক্যানেল, একটা হচ্ছে ইস্টার্ন যমুনা ক্যানেল। তো সেটারই নেটওয়ার্কটা আমি এখানে দেখিয়েছিলাম, যে এই যমুনার সাথে আবার কিন্তু আমরা সাতলেজ রিভারের লিঙ্কিং প্রজেক্টও করছি। অর্থাৎ যমুনা সাতলেজ বা সাতলেজ যমুনা, এই যে লিঙ্ক ক্যানেল প্রজেক্ট, তো সেটাও কিন্তু ওই পাঞ্জাবের রোপার বা ভাকরাটাঙ্গাল ড্যামের পর থেকে সাতলেজ রিভারের সাথে যমুনা রিভারের যে ওয়েস্টার্ন যমুনা ক্যানেল তাকে কানেক্ট করছে কার্নাল নামটা তোমরা জানো, যে ডেয়ারি ইন্ডাস্ট্রির জন্য ফেমাস, হরিয়ানাতে রয়েছে। তো সেখানে আমরা কিন্তু সাতলেজ যমুনা লিঙ্ক ক্যানেলও দেখতে পাবো। কিন্তু ইটসেলফ শুধু যমুনা রিভার থেকে যদি আমরা বলি, তাহলে মেনলি দুটো ক্যানেল পাই, একটা ওয়েস্টার্ন যমুনা ক্যানেল, একটা ইস্টার্ন যমুনা ক্যানেল। সেগুলো পরে আরও ডিস্ট্রিবিউট হয়ে গেছে, আরও ব্রাঞ্চেস হয়ে গেছে, তাদের আলাদা আলাদা অনেক নাম রয়েছে। যেমন আগ্রা ক্যানেল বলেও তোমরা একটা ক্যানেলকে পাবে। তো ঠিক সেরকমই মুনাক ক্যানেল, এটাও কিন্তু যমুনা রিভারের যে ক্যানেল নেটওয়ার্ক তার সাথে রিলেটেড। আচ্ছা, নেক্সট আসি যে গঙ্গার কথায় বলেছে রাজাজি ন্যাশনাল পার্ক। রাজাজি ন্যাশনাল পার্ক কোন রিভারের পাড়ে রয়েছে? তো গঙ্গা রিভারের পাড়ে রয়েছে, হরিদ্বার, ঋষিকেশ, সেই জায়গাটায় আমরা রাজাজি ন্যাশনাল পার্ককে পাই। তো এরকম ইন্ডিয়াতে কিন্তু আরও অনেক ন্যাশনাল পার্ক রয়েছে যেগুলোর সাথে কোনো না কোনো রিভার ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু সেইগুলোকে আলাদা করে খেয়াল করো, বা রিভার যখন পড়ছো তখন তার পাশে কোনো ইম্পর্টেন্ট ফরেস্ট, ন্যাশনাল পার্ক,
বা যাই হোক কোনো বায়োস্ফিয়ার বলো সেগুলো আছে কি না সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। যেমন তোমাদের বলতে পারি যে আমাদের যে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ বা পান্না টাইগার রিজার্ভ কোন রিভারের পাড়ে রয়েছে, তো সেই জায়গাটা দিয়ে আমাদের কেন রিভার ফ্লো করছে। ঠিক সেরকমই দেখবে যে জিম করবেট, ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক, তার মধ্যে দিয়ে রামগঙ্গা রিভার ফ্লো করছে। অথবা কেরালাতে যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, সেখান দিয়ে কুন্তি রিভার ফ্লো করছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। তো রাজাজি ন্যাশনাল পার্ক গঙ্গার পাড়ে রয়েছে, ঠিক আছে, ভালো কথা। তার সাথে উত্তরাখণ্ডের অন্যান্য যে ন্যাশনাল পার্কগুলো সেগুলোকে আমি তোমাদের সামনে আবারও নিয়ে এসেছি। তোমাদের এগুলো সম্পর্কে সবকটা ইম্পর্টেন্ট। যে নন্দা দেবী ন্যাশনাল পার্ক বা নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সেই জায়গাতে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক প্রচুরবার কোশ্চেনে আসে। নন্দা দেবী এই যে রিজিয়ানটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স নন্দা দেবী, এই জায়গাটা দিয়ে ধৌলিগঙ্গা ঋষিগঙ্গা রিভার ফ্লো করছে এবং আলটিমেটলি এটা পুরোটাই অলকনন্দা রিভার বেসিনে রয়েছে আর কি। কারণ অলকনন্দা রিভারের সাথেই আমরা পরপর আমাদের পঞ্চপ্রয়াগকে পেয়ে থাকি, তাই তো, যে বিভিন্ন রিভার এসে মিট করছে সেইগুলো। এছাড়াও দেখো গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, এগুলো তো রয়েছেই, কেদারনাথ স্যাংচুয়ারি তাও রয়েছে। তো আরেকটা ডিফারেন্স তোমরা এখান থেকে দেখে বুঝতে পারবে যে এই যে উত্তরাখণ্ডের একদম নর্দার্ন সাইডে যারা রয়েছে তারা কিন্তু গ্রেটার হিমালয়াতে রয়েছে অথবা অনেক হাই অল্টিটিউডে রয়েছে। তো এদের পজিশন বা এদের লোকেশন নিয়েও অনেক সময় তোমাকে কোশ্চেন করা হয়, বা এখানে কি টাইপের স্পেসিস বা ভেজিটেশন রয়েছে সেই নিয়েও কোশ্চেন আসে। তো তখন তোমার খেয়াল রাখা উচিত, সেই জন্য জিওগ্রাফি ম্যাপ থেকে পড়া সব থেকে বেস্ট ওয়ে। যে এই যে নন্দা দেবী, গঙ্গোত্রী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা এই যে গোবিন্দ পাশু বিহার, এরা কিন্তু সবাই হিমালয়ান হাই অল্টিটিউডে রয়েছে। কিন্তু এই যে করবেট ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, এদেরকে আমরা পাই উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বর্ডারের কাছাকাছি, অর্থাৎ এরা কিন্তু হিমালয়ান তেরাই রিজিয়ানে লোকেটেড। তাই নন্দা দেবী বা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যে টাইপের ভেজিটেশন পাবো সেরকম কিন্তু আমরা করবেট বা আমাদের রাজাজি ন্যাশনাল পার্কে পাবো না। তো তোমরা কিন্তু এটাকে ডিস্টিংগুইশ করতে পারবে যে কে কোন রিজিয়ানে রয়েছে, কোন ফরেস্ট তেরাই রিজিয়ানে রয়েছে আর কোন ফরেস্ট মিডিল হিমালয়াতে রয়েছে, বা কেউ কেউ গ্রেটার হিমালয়ার হাই অল্টিটিউডেও রয়েছে, যেমন নন্দা দেবী, যেমন কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেমন কোল্ড ডেজার্ট ন্যাশনাল পার্ক, সেইগুলো, ঠিক আছে। তো এগুলোকেও ভালো করে কিন্তু তোমরা যখন পড়ছো তখন খেয়াল করো। আচ্ছা, নেক্সট চলো, নেক্সট বলছে যে হুইচ রিভার ফ্লোজ থ্রু কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এক্ষুনি নাম নিয়েছি, কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে না হিমাচল প্রদেশে রয়েছে। হিমাচল প্রদেশের যে নর্থ ইস্টার্ন পোর্শনটা, সেই জায়গাতে আমরা এই কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ পাই। দেখো এই যে হিমাচল প্রদেশে দেখছো যে এই জায়গাটা একটুখানি লালচে কালারের করা আছে, এইটা হচ্ছে হাই অল্টিটিউড রিজিয়ন। তারপরে যত আস্তে আস্তে আমরা পাঞ্জাব প্লেন্সের দিকে নামছি তত এই জায়গাটা গ্রিন দেখানো আছে, অর্থাৎ সেখানে অল্টিটিউডটা আস্তে আস্তে কমে গেছে। তো এই যে রিজিয়নটা সেটাই আমি এখানে বড় করে দেখিয়েছি, এটাই হচ্ছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কেন ফেমাস, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্নো লেপার্ডের জন্য। শুধুমাত্র কোল্ড ডেজার্ট নয়, লাদাখে ইন্দাসের পাড়ে জাস্কার রেঞ্জে হেমিস ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা ইন্ডিয়ার লার্জেস্ট অ্যাকর্ডিং টু এরিয়া এবং নর্দার্ন মোস্ট ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক। তো সেইখান থেকে শুরু হয়ে এই হাই অল্টিটিউড যে হিমালয়ান রিজিয়ন, সেটা লাদাখ থেকে হিমাচল প্রদেশে এই কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে উত্তরাখণ্ডে যে কেদারনাথ, বদ্রীনাথ, এইগুলো হয়ে নন্দা দেবী অবধি এক্সটেন্ডেড। তো এই যে মানে গ্রেটার হিমালয়, মূলত এই হাই অল্টিটিউড রিজিয়নটা, শুধু এই জায়গাতেই আমরা ইন্ডিয়াতে স্নো লেপার্ড পপুলেশনটা পাই। ইস্টার্ন হিমালয়তে কিন্তু স্নো লেপার্ড পাওয়া যায় না। কখনো কখনো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে অনেকে বলে থাকে, তবে সেটা খুবই রেয়ার। এদিকে পান্ডা পপুলেশনটা অনেক বেশি। তো সেই জন্য স্নো লেপার্ড কোথায় পাওয়া যায় বা কোন ফরেস্টে পাওয়া যায় বা কোন স্টেটে, সেরকমভাবে তোমাদেরকে কোশ্চেন করা হয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে বলতে পারি যে বায়োস্ফিয়ার রিজার্ভ মানে তো তোমরা জানোই যে মোর দ্যান ওয়ান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক সেখানে থাকতে পারে। তো এখানেও সেরকম চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, যে চন্দ্রতাল লেক থেকে চন্দ্রা রিভার অরিজিনেট হয়েছে, পরে যে ভাগা রিভারের সাথে হিমাচল প্রদেশের তান্ডিতে মিট করে চেনাব রিভার নাম হয়। অথবা কিব্বের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অথবা পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পিন ভ্যালি ন্যাশনাল পার্কটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেনে জিজ্ঞেস করা হয়। এবং যত এই মাউন্টেনিয়াস রিজিয়ানে তোমরা ভ্যালি নাম শুনবে না, তো ভ্যালি মানে সেখান দিয়ে কোনো না কোনো রিভার ফ্লো করছে। তো স্বাভাবিকভাবেই এই যে পিন ভ্যালি, তো পিন রিভার এখানে ফ্লো করছে।
পিন রিভার, তার নামে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। কার ট্রিবিউটারি পিন রিভার? না স্পিতি রিভারের ট্রিবিউটারি। স্পিতি ভ্যালি নামটাও তোমরা শুনেছো, যে হিমাচল প্রদেশে আমরা অনেকে বেড়াতেও যাই স্পিতি ভ্যালি, তো সেই স্পিতি কিন্তু একটা রিভার। পিন রিভার হচ্ছে স্পিতি রিভারের ট্রিবিউটারি। আর স্পিতি রিভার কার ট্রিবিউটারি? খুব খুব ইম্পর্টেন্ট, আমাকে কমেন্ট করে তোমরা জানিও, যে জানো এক্ষুনি কমেন্ট করো, আর যে জানো না সে অবশ্যই এটা খুঁজে পেতে দেখে জেনে নাও, কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে স্পিতি রিভার কোন রিভারের ট্রিবিউটারি। আচ্ছা, তো এই হলো কোল্ড ডেজার্ট। তাহলে কোল্ড ডেজার্ট এই যে পুরো বায়োস্ফিয়ার রিজার্ভটা না, এটা এই স্পিতি এখানে মেন রিভার, তার একটা ট্রিবিউটারি পিন, তার ভ্যালিতে আবার পিন ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে। আচ্ছা, এরপরে বলেছে যে মন্দাকিনী রিভার কোন গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে। দেখো এই রিজিয়ানটা থেকে যে কোনো কোশ্চেনই হোক না কেন, এই পুরোটা ইম্পর্টেন্ট। এখানে পঞ্চপ্রয়াগও ইম্পর্টেন্ট, কে কার লেফট ব্যাঙ্ক রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি সেটাও ইম্পর্টেন্ট, কে কোন রিজিয়ান দিয়ে ফ্লো করছে বা কোথা থেকে অরিজিনেট হয়েছে, এবং এদের এই প্রয়াগগুলো কোনটার কি নাম। ঠিক আছে, তো তোমাদেরকে আমি আগেও হয়তো বলেছিলাম যে একটা কবিতার লাইন মতো করে তোমরা মনে রাখতে পারো যাদের গুলিয়ে যায়। ঠিক আছে, যে বিষ্ণু নন্দর কান ধরে রগড়ে দিল। ঠিক আছে, পরপর তোমরা পেয়ে যাবে যে বিষ্ণুপ্রয়াগ, নন্দ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। রিভারগুলোর কথা আমি আর ডিটেলসে যাচ্ছি না, তবে এটা বলতে চাইছি অবশ্যই ইম্পর্টেন্ট, কে রাইট ব্যাঙ্ক কে লেফট ব্যাঙ্ক, কোথা থেকে অরিজিনেট হচ্ছে এবং কোন প্রয়াগে এসে মিট করছে। একটু আগে যে ধৌলি গঙ্গার কথা বলছিলাম, বিষ্ণু প্রয়াগে মিট করছে, ধৌলি গঙ্গায় কিন্তু এই নন্দাদেবী রিজিয়ানের মেন ড্রেনেজ, এবং এই জায়গাটাতেই কিন্তু তোমরা যোশীমঠকে পাবে, বদ্রীনাথকে পাবে এই জায়গার কাছাকাছি। ঠিক আছে, যে যোশীমঠও কিন্তু নিউজে এসছিল, প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে সেই নিয়ে। এবং এখানে আমি মন্দাকিনী রিভারের কথা বলেছি, কেদারনাথ থেকে অরিজিনেট হচ্ছে, কেদারনাথ টেম্পলের ওপর থেকে, এবং কেদার তাল বলে একটা লেকও রয়েছে। এই মন্দাকিনী রিভার চোরাবাড়ি গ্লেশিয়ার থেকে অরিজিনেট হচ্ছে, আর অলকানন্দা রিভার বদ্রীনাথের আরও ওপর থেকে আসছে, সে কিন্তু সাতোপন্থ গ্লেশিয়ার থেকে অরিজিনেট হচ্ছে। এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর গঙ্গা আর যমুনার কথা তো আমরা ছোটো থেকে পড়ে আসছি, গঙ্গোত্রী যমুনোত্রী। তো এই গোটা প্রয়াগ এই রিজিয়ানটা এবং রিভার তাদের অরিজিন এবং কোন ব্যাংক সেটাও দেখো। ঠিক আছে, যে অলকানন্দা এখানে কিন্তু মেন রিভার, গঙ্গা নামটা কিন্তু দেবপ্রয়াগ থেকে হয়েছে, অলকানন্দা আর ভাগীরথী মিট করে তবে কিন্তু গঙ্গা হয়। তাহলে ভাগীরথী কার ট্রিবিউটারি বললে সেও কিন্তু অলকানন্দারই ট্রিবিউটারি। আর রাইট ব্যাঙ্ক না লেফট ব্যাঙ্ক কোনটা কি সেটা খেয়াল করো। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে বলি যে WBCS প্রিলিমস 2024 ডিসেম্বর মাসে হচ্ছে। তো শুধুমাত্র পড়ে গেলে তো হবে না, কতটা মনে রাখতে পারছি বা কোশ্চেন যে অ্যাঙ্গেলে করা হচ্ছে, যেভাবে করা হচ্ছে, তাতে আমি আদেও রাইট অ্যান্সার দিতে পারছি কি না সেগুলোকে চেক করার জন্য কিন্তু মক টেস্ট দেওয়াটা খুব খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই জন্যই তোমাদের কথা মাথায় রেখে এডুমন্ত্রা প্রচুর মক টেস্ট নিয়ে এসছে WBCS প্রিলিমকে ফোকাস করে, যেখানে আমরা টপিক ওয়াইজ মানে কিছু টপিক তোমাকে সিলেক্ট করে দিয়ে একটা সিলেবাস দিয়ে প্রথম 16টা মক নেওয়া হচ্ছে, এবং যাতে তুমি পুরো সিলেবাসটাকে একটু একটু করে পুরোটা ভালো করে কমপ্লিট করতে পারো বা রিভাইজ দিতে পারো। এবং তাছাড়াও এরপরে প্রিলিমিনারি এক্সাম যেমন হয় সেই ফরম্যাটেও কিন্তু আরও 10টা মক টেস্ট রয়েছে। এই মক টেস্টগুলো একসাথে তোমরা কিন্তু পুজো অফারে মাত্র 499-এ পেয়ে যাচ্ছ, তাই আর দেরি করো না, এখন থেকেই তোমরা এটা করতে পারবে, কারণ মানে 5 সেপ্টেম্বর থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এভরি উইক পড়ার পাশাপাশি একটা দুটো করে মক টেস্ট দাও, যেটা কিন্তু তোমাদের প্রিপারেশানকে আরও বেটার করবে। এবং এটাও বলে দিই, শুধু WBCS না, আগামী আরও যা যা কম্পিটিটিভ এক্সাম হচ্ছে তাদেরও মক টেস্ট কিন্তু এডুমন্ত্রা খুব শীঘ্রই লঞ্চ করবে। তার মধ্যে একটা রয়েছে ক্লার্কশিপ, আরেকটা রয়েছে মিসলেনিয়াস মেন্স। এই মেন্স রিলেটেডও কিন্তু এডুমন্ত্রায় নতুন ব্যাচও শুরু হচ্ছে মিসলেনিয়াস মেন্সকে ফোকাস করে, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য প্রচুর মক টেস্টও নেওয়া হবে। তাই যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, তাদেরকে বলবো আর লেট করো না, অবশ্যই এডুমন্ত্রার সাথে যুক্ত হও, তাতে তোমাদের কিন্তু আরও অনেক হেল্প হবে। আচ্ছা, নেক্সট বলছে যে চৌধুরী চরণ সিং ব্যারেজ। একটু আগে আমরা যমুনা রিভারের কথা বলছিলাম যে কি কি ক্যানেল, তো এই ব্যারেজ আর ড্যাম এই দুটোর একটা ডিফারেন্স আছে। ড্যামকে বলা হয় মাল্টিপারপাস প্রজেক্ট। ড্যাম যেখানে হয় সেখানে আমরা রিভারের যে ওয়াটারটা সেটাকে পুরোপুরি আটকে দিই এবং তার পেছনে একটা অনেক বড় জায়গা তৈরি করি, যে জায়গায় সেই ওয়াটারটা রিজার্ভ হয়ে থাকতে পারে, এবং সেই জন্য ড্যামের সাথে সবসময় ওয়াটার রিজার্ভার থাকে, যেমন ভাকরা নাঙ্গাল ড্যাম, গোবিন্দ সাগর। ঠিক আছে, সেরকম। তো এই যে রিজার্ভারগুলো, তাতে যেহেতু আমরা ওয়াটারকে স্টোর করে রাখতে পারছি, তার আমরা বহুমুখী
ইউটিলাইজেশন করতে পারি, ইউজ করতে পারি। তো যেমন তুমি বলতে পারো যে ড্রাই সিজনে, সামার সিজনে আমি অল্প অল্প করে জল ছাড়লে পরে ইরিগেটেড ল্যান্ডগুলো যেগুলো রয়েছে সেই জায়গায় ওয়াটার পৌঁছানো পসিবল, এগ্রিকালচার সাস্টেনেবল থাকলো। অথবা তুমি বলতে পারো যে যে সময় বর্ষাকালে বেশি ওয়াটার আসছে সেই সময় আমি কন্ট্রোলড ওয়েতে যদি ছাড়ি তাহলে সেখানেও কিন্তু ফ্লাড হওয়ার পসিবিলিটি ইনিশিয়ালি কিছুটা কমে। এছাড়া আমি ফিশিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারি, ট্যুরিজম ডেভেলপ করতে পারি, আরও এরকম হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, ঠিক আছে। তো এই জন্য ড্যামকে সবসময় মাল্টিপারপাস প্রজেক্ট বলা হয় এবং সেখান থেকে ইরিগেশন ক্যানেলও থাকে। কিন্তু ব্যারেজ হচ্ছে যে শুধুমাত্র দেখবে কিছু গেট থাকে, লক গেট থাকে, যেমন দুর্গাপুর ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে। তো এই ব্যারেজের মূল উদ্দেশ্য কি না, এখানে কিন্তু ওয়াটারটাকে স্টোর করা মূল উদ্দেশ্য নয়, এখানে ওয়াটারকে ডাইভার্ট করাটা মেন পারপাস। অর্থাৎ আমি যদি রিভারকে বন্ধ করে দিই এবং পেছন থেকে আমি ক্যানেল কাট আউট করি তাহলে ওয়াটারটা ব্লক হলেই সেই ক্যানেল দিয়ে বেরিয়ে চলে যাবে এবং সেগুলো এগ্রিকালচারাল ল্যান্ডে পৌঁছে যাবে। তাই জন্য ব্যারেজ দেওয়ার মূল উদ্দেশ্য বলা হয় যে ওয়াটারকে ডাইভার্ট করা। অর্থাৎ দেখা যায় যে যেখানে যেখানে ব্যারেজ আছে সেখান থেকে যেটা মাস্ট সেটা হচ্ছে ইরিগেশন ক্যানেল রয়েছে, ঠিক আছে। তো এই ইরিগেশন ক্যানেল কাট আউট করার জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় ব্যারেজকে দেওয়া বা ওয়াটারকে ডাইভার্ট করা। তাহলে গঙ্গার ওপরে ফারাক্কা ব্যারেজ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। বা ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল সেই কোশ্চেন বহুবার WBCS এ এসছে, আবারও হয়তো আগামী দিনে আসবে। যে হুগলি রিভারের যে ডেপথ, তার যে ওয়াটার ফ্লো, ওয়াটার কারেন্টটাকে মেনটেন করা যাতে কলকাতা পোর্টটাকে বাঁচানো যায়, সেই জন্যই কিন্তু ফারাক্কা ব্যারেজকে দেওয়া হয়েছিল। ঠিক সেরকমই উত্তরপ্রদেশে আমরা গঙ্গার ওপরে আরেকটা ইম্পর্টেন্ট ব্যারেজ পাবো, সেটা হচ্ছে চৌধুরী চরণ সিং ব্যারেজ। তো যেরকম যমুনার ক্ষেত্রে বলছিলাম ওয়েস্টার্ন ইস্টার্ন ক্যানেল, তো গঙ্গার ক্ষেত্রেও কিন্তু আপার গঙ্গা ক্যানেল, মিডিল গঙ্গা ক্যানেল আর লোয়ার গঙ্গা ক্যানেল, এই তিনটে কিন্তু গঙ্গার সাথে রিলেটেড, ঠিক আছে, আপার, মিডিল আর লোয়ার। তো তার মধ্যে চৌধুরী চরণ সিং ব্যারেজটা ইম্পর্টেন্ট কেন বলি, কারণ উত্তরপ্রদেশে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, যেটাকে আমরা বলে থাকি যে ইন্ডিয়ার প্রথম ইন্ডিজিনিয়াসলি বানানো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, সেটা হচ্ছে নারোরা। এই নারোরা যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন এটাও গঙ্গার পাড়েই রয়েছে এবং এখানে যে ওয়াটার সাপ্লাই করা হয় সেটা কিন্তু এই চৌধুরী চরণ সিং ব্যারেজ থেকেই করা হয়ে থাকে, ঠিক আছে। তো সেই জন্য ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, নেক্সট বলেছে যে সিয়াং রিভার লোহিত রিভারের সাথে কোথায় মিট করেছে। সিয়াং রিভার মানে এই রিভারটার বিভিন্ন জায়গায় অনেক নাম রয়েছে, তাই তো। এই রিভারটাকে টিবেটে আগে আমরা বলতাম সাংপো, এখন চাইনিজে এটার নাম হয়ে গেছে ইয়ারলাং জাংপো। তারপরে যখন ইন্ডিয়াতে এন্টার করে অরুণাচল প্রদেশে এটাকে আমরা সিয়াং বলে থাকি, অথবা এটাকে দিহংও বলা হয়, ঠিক আছে, দিহং বা সিয়াং। তারপরে আসামে এটার নাম হয় ব্রহ্মপুত্র, এরপরে বাংলাদেশে আবার এটার নাম যমুনা। তো অনেক কটা নাম রয়েছে এই রিভারের, যাকে মেনলি আমরা ব্রহ্মপুত্র নামেই বলে থাকি। তো সেই যে সিয়াং বা দিহং যখন অরুণাচল থেকে এসে আসামে এন্টার করলো, তো আসামের কাছে আমরা এই সাদিয়া বলে জায়গাটা পাই, যেই সাদিয়াতে দুটো এর ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, একটা হচ্ছে দিবং আর একটা হচ্ছে লোহিত, এই দুটো এসে মিট করে এবং এই সাদিয়া থেকেই কিন্তু ব্রহ্মপুত্র প্লেনসে পড়েছে এটা বলা হয়। এবং ন্যাশনাল ওয়াটারওয়ে 2 ব্রহ্মপুত্র রিভারে, সেটাও কিন্তু এই সাদিয়া থেকেই শুরু এবং সেটা ধুবড়ি অবধি রয়েছে যখন আসাম ছেড়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে এন্টার করছে। তো লোহিত এবং দিবং এরা দুজন তো খুব ইম্পর্টেন্ট ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র যারা সাদিয়ার কাছে মিট করেছে। বাট যদি তোমাকে ব্রহ্মপুত্রের লার্জেস্ট ট্রিবিউটারি কোনটা জিজ্ঞেস করা হয় তখন কিন্তু হয় সুবনশিরি রিভার। সুবনশিরি রিভার কিন্তু ব্রহ্মপুত্রের লার্জেস্ট ট্রিবিউটারি এবং সুবনশিরি আর ব্রহ্মপুত্রের মিটিং প্লেসেই কিন্তু তৈরি হয়েছে ওয়ার্ল্ডের লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড মাজুলি। এবং এই সাদিয়ার কাছে যদি দেখি এই জায়গাতেও মানে ব্রহ্মপুত্র আসামে এতই ওয়াইড, এতই বেশি সেডিমেন্টসে ডিপোজিট করেছে, তাই প্রচুর এরকম রিভারাইন আইল্যান্ড আমরা দেখতে পাই, মাজুলি সব থেকে বড়। কিন্তু এই সাদিয়ার কাছে আমরা ডিব্রু সাইখোয়া বলেও একটা আইল্যান্ডকে পাই, এটা আবার অন্য কারণে ফেমাস, কারণ ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। তো এরকম বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়াতে যে একটা শুধু আইল্যান্ডের ওপর বেস করেই রয়েছে সেটা কিন্তু ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা ব্রহ্মপুত্র রিভারের একটা আইল্যান্ড এবং এই সাদিয়ার কাছেই কিন্তু সেইটা রয়েছে। আচ্ছা, এরপরে চলো কি আছে, বলছে যে হুইচ রিভার অরিজিনেটস ফ্রম চুম্বি ভ্যালি। এই চুম্বি ভ্যালি রিজিয়ানটাও কিন্তু আমাদের নিউজে এসেছিল মার্কেটে, কারণ এখানেও চায়না কিন্তু ঝামেলা করতে এসেছিল ভুটান এবং ইন্ডিয়া দুজনের সাথেই। তোমরা দেখবে যে সিকিম এবং ভুটানের মাঝে
সিকিম এবং ভুটানের মাঝে একটা রিজিয়ান রয়েছে যেখানে কিন্তু চায়না অনেকটা যেন ভেতর দিকে ঢুকে আছে ইন্ডিয়ার দিকে, এবং এইখানে চায়নার প্রেজেন্স এতটা রয়েছে বলেই কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে শিলিগুড়ি করিডোর, এই যে ন্যারো জায়গাটা যেটার সাথে গোটা নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে কানেক্টেড, সেই জায়গাটার ওপর একটা থ্রেট কিন্তু সবসময় আমাদের রয়েছে, যে চায়না এখান থেকে ঢুকলে পরে মাত্র 100 কিলোমিটারের থেকেও কম ডিস্টেন্সে এখানে পৌঁছতে পারে, এবং একদিকে নেপাল আছে, একদিকে বাংলাদেশ আছে, ঠিক আছে। তাই এই জায়গাটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, লোকেশনগত ইম্পর্টেন্স কিন্তু খুব বেশি। এই চুম্বি ভ্যালি রিজিয়ানে 2017-র আশেপাশে নাগাদ চায়নার সাথে একটা স্ট্যান্ড অফ বা একটা ঝামেলা হয়েছিল। এই চুম্বি ভ্যালি রিজিয়ান থেকে অরিজিনেট হয়েছে আমাদের তোরসা রিভার, ঠিক আছে। তোরসা রিভার খুব ইম্পর্টেন্ট, উত্তরবঙ্গের আমাদের যে নদীগুলো আমরা বলি তিস্তা, তোরসা, জলঢাকা, তাদের মধ্যে তোরসাও একটা ইম্পর্টেন্ট রিভার। তো তোরসা ভুটান দিয়ে ফ্লো করে এসে পরে আমাদের আলিপুরদুয়ার দিয়ে বা কোচবিহার দিয়ে ফ্লো করেছে, সে চুম্বি ভ্যালি থেকে অরিজিনেট হয়েছে। এবং চুম্বি ভ্যালি অ্যাকচুয়ালি কোথায় রয়েছে বললে আমরা কিন্তু অ্যান্সার দিই ভুটানে রয়েছে, ঠিক আছে। আসলে এটা একটা ভ্যালি রিজিয়ান এবং এর থেকে বিভিন্ন পার্ট বিভিন্ন দেশের মধ্যে পড়ে। যেমন তোমরা শুনবে যে নাথাং ভ্যালি, হা ভ্যালি, ঠিক আছে। এগুলো সিকিমের দিকে যদি আমরা দেখি তাহলে নাথুলা, জেলেপলা পাশের দিকে আমরা পাবো। ভুটানেও কিছুটা রিজিয়ান পড়ে, চায়নাও কিছুটা রয়েছে, কিন্তু চায়না ক্লেম করে যে এই গোটা রিজিয়ানটাই চায়নার মধ্যে পড়ে। এই নিয়েই আর কি মূলত ঝামেলা। তাহলে চুম্বি ভ্যালি কোথায়, কি লোকেশন, সেটা যেমন ইম্পর্টেন্ট, সেখান থেকে অরিজিনেট হওয়া রিভার তোরসাও ইম্পর্টেন্ট। আমি তিনটে ইম্পর্টেন্ট রিভারের নাম বললাম, তিস্তা, তোরসা, জলঢাকা। এরা সবাই আমাদের নর্থ বেঙ্গলে হিমালয়া থেকে অরিজিনেট হয়ে এসছে, ঠিক আছে। হিমালয়া থেকে অরিজিনেট হওয়া মানে এরা সবাই পেরিনিয়াল রিভার। এই তোরসা রিভারের দুটো ইম্পর্টেন্ট ট্রিবিউটারিও রয়েছে, একটা হচ্ছে কালজানি আর একটা হচ্ছে রায়ডাক। এরাও কিন্তু পেরিনিয়াল রিভার। খালি আমাদের নর্থ বেঙ্গলের একটাই রিভার সে পেরিনিয়াল নয়, তাকে আমরা আমাদের নর্থ বেঙ্গল প্লেন রিজিয়ানের ইম্পর্টেন্ট রিভার বলি, বা উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের প্রধান নদী, সেটা হচ্ছে মহানন্দা রিভার, যে কিন্তু কার্শিয়াংয়ের কাছ থেকে অরিজিনেট হয়েছে এবং অনেক লোয়ার অল্টিটিউড থেকে অরিজিনেট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে যে হুইচ টাইপ অফ রিভার্স আর মোর স্টেবল ইন ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াতে মূলত বড় করে যদি রিভারগুলোকে ভাগ করি, যে একটা হচ্ছে হিমালয়ান ড্রেনেজ, হিমালয়ান রিভার, আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার। এছাড়াও আরও ডিভিশন করলেও আমরা করতে পারি, যেমন পেনিনসুলার রিভারগুলোকে আমরা ওয়েস্টার্ন ঘাটের রেসপেক্টে বলি ইস্ট ফ্লোয়িং রিভার এবং ওয়েস্ট ফ্লোয়িং রিভার, অথবা রিফট ভ্যালি দিয়ে যে রিভারগুলো ফ্লো করছে, রাজস্থানে যে রিভারগুলো ইনল্যান্ড রিভার, এরম অনেক ডিভিশন করা যায়। এদের মধ্যে বলেছে যে কারা সবথেকে বেশি স্টেবল, তাহলে এক কথায় বলতে গেলে আমাদের পেনিনসুলার রিজিয়ানের যে রিভারগুলো, যেগুলো হিমালয়ান রিভারগুলোর থেকে অনেক পুরনো রিভার, সেগুলো কিন্তু অনেক স্টেবল রিভার। এদের মাধ্যমে এরোশন বলো, ফ্লাড বলো, বা সেরকম ডিপোজিশনাল হিউজ চেঞ্জ বা রিভারগুলোর কোর্স শিফট করা বলো, এই সমস্ত অ্যাক্টিভিটি দেখা যায় না। তো সেই জন্য এই রিভারগুলোকেই আমরা মোস্ট স্টেবল হিসেবে ধরে নেব। হিমালয়ান রিভারগুলো কিন্তু সব সময় আনস্টেবল, ঠিক আছে। তারা ফ্ল্যাশ ফ্লাড করতে পারে, তারা হিউজ ল্যান্ডস্লাইড করতে পারে, এমনকি তাদের কোর্স শিফটের কথাও আমরা দেখতে পাই, যেমন কোশি রিভার, তিস্তা রিভার, এরা কিন্তু কোর্স শিফটের জন্যও ফেমাস। আর পেনিনসুলার রিভারগুলোর মধ্যে অনেকে যদি তোমাদের মনে প্রশ্ন আসে যে ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলো, যেগুলো ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লোপে রয়েছে, সেগুলো তো হাই স্টিপ রিজিয়ান এবং মনসুনে প্রচুর ওয়াটার সেখান দিয়ে ফ্লো করে, কিন্তু তারা তো পেনিনসুলার রেসপেক্টে খুব কম রিজিয়ানেই রয়েছে এবং শুধুমাত্র মনসুন সিজনেই অ্যাক্টিভ হয়। পেনিনসুলার রিভার বলতে আমরা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার, মহানদী, এদের কথা প্রথম মাথায় আসে। তো সেই রিভারগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি স্টেবল রিভার। আচ্ছা, এরপরে বলেছে যে মিটিং প্লেস অফ টু অর মোর রিভার। আশা করি তোমরা সবাই জানো যে যেখানে দুটো রিভার মিট করে সেই মিটিং প্লেসকে আমরা প্রয়াগ বলি। একটু আগেই পঞ্চপ্রয়াগের কথা বলছিলাম, তাহলে সব থেকে এরকম বেস্ট এক্সাম্পল বলতে গেলে আমাদের এলাহাবাদ, বা যাকে আমরা প্রয়াগরাজ বলি, যেখানে গঙ্গা এবং যমুনা এসে মিট করেছে। তো যে কোনো রিভার দুটো বা তিনটে বা চারটে স্ট্রিম যেখানে মিট করছে তাকে প্রয়াগ বলে, সেই পয়েন্টটাকে। তো প্রয়াগের সাথে সাথে যেটা খুবই রিলেটেড, ইন্টার রিলেটেড আর কি, সেটা হচ্ছে যে দোয়াব, এবং এর সাথে সাথে বদ্বীপের প্রসঙ্গও চলে আসে। দেখো দোয়াব কি জিনিস না, দুটো রিভার যখন মিট করছে এসে, সেই মিট করার আগে তাদের মাঝে যে রিজিয়ানটা রয়েছে তাকে বলা হয় দোয়াব, ঠিক আছে। যেমন এখানে ম্যাপে আমি গঙ্গা, যমুনা, দোয়াবকে দেখিয়েছি কালার করে, কারণ ইন্ডিয়ার লার্জেস্ট দোয়াব কোনটা বললে কিন্তু গঙ্গা, যমুনা, দোয়াব হয়ে থাকে। তো দোয়াব সেরকম, তার মানে প্রয়াগ যেখানে হচ্ছে, মিটিং যেখানে হচ্ছে, তার আগে এই দুটো রিভারের মাঝের যে রিজিয়ান, সেই জায়গাটাকে আমরা বলবো দোয়াব। এখানে রিভার কোন দিকে ফ্লো করছে,
না নর্থ থেকে সাউথে ফ্লো করছে ধরো, তাহলে এবার যদি সাউথ থেকে নর্থে এই একই রিভার ফ্লো করে সাউথ থেকে নর্থে, তখন আর আমরা এটাকে দোয়াব বলবো না, তখন আমরা কি বলবো না যে পয়েন্ট থেকে দুটো রিভার ভাগ হয়ে গেছে, তার মানে ডিস্ট্রিবিউটারি বা শাখা নদী হয়ে গেছে, তাদের মধ্যিখানের রিজিয়ানকেই আমরা বলি বদ্বীপ বা ডেল্টা। যেমন আমরা যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা বলি, সেটা নর্দার্ন মোস্ট পয়েন্ট কিন্তু ফারাক্কা ব্যারেজ বা মুর্শিদাবাদের ধুলিয়ান, সেখান থেকে কিন্তু ভাগীরথী হুগলি আর পদ্মা ভাগ হয়ে গেছে, তার মানে সেখান থেকে এই ডেল্টাটা ফরমেশন হয়েছে, এই বদ্বীপটা তৈরি হয়েছে। এই বদ্বীপের নর্দার্ন যে পয়েন্টটা সেটা কিন্তু ফারাক্কা ব্যারেজ। নেক্সট চলো বলছে যে পিলভিট টাইগার রিজার্ভ আমরা কোন রিভারের পাড়ে পাই। একটু আগে যেরকম বলছিলাম যে অনেক এরকম ফরেস্ট রিজিয়নের সাথে বেশ ইম্পর্টেন্ট কোনো রিভারের সম্পর্ক রয়েছে বা সেই রিভার ফ্লো করছে, তো সেই রকমই পিলভিট টাইগার রিজার্ভ এইটাকে আমরা পেয়ে থাকি নেপাল এবং উত্তরপ্রদেশের বর্ডারের কাছে। এবং একটু আগে যে বলছিলাম যে কোন ফরেস্টগুলো হিমালয়ান তেরাই রিজিয়ানে রয়েছে, তো তোমরা দেখবে ওই জিম করবেট হোক বা রাজাজি হোক যেমন বলছিলাম, তেমনি পিলভিট টাইগার রিজার্ভ। এরপরে যদি বিহারে চলে আসো তাহলে দেখবে যে বাল্মীকি টাইগার রিজার্ভ, ঠিক আছে, বা যেটা নেপালে কন্টিনিউয়েশন আছে, চিতওয়ান বলে একটা ন্যাশনাল পার্ক। অথবা তোমাদের উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশে দুধওয়া টাইগার রিজার্ভও রয়েছে, ঠিক আছে, বা দুধওয়া ন্যাশনাল পার্ক, সেটাও উত্তরপ্রদেশে রয়েছে। এরা সবাই হিমালয়ান তেরাই রিজিয়ানে লোকেটেড, হিমালয়ান তেরাই রিজিয়ানে। তো কালী রিভার বা শারদা রিভার, যেটা নেপাল আর উত্তরাখণ্ডের বর্ডার দিয়ে ফ্লো করছে, নেপালের ওয়েস্টার্ন বাউন্ডারিতে পাওয়া যায়, একেও আমরা একটা ট্রান্স বাউন্ডারি রিভার বলে থাকি। একে কালী বা শারদা বা কখনো কখনো কালী গঙ্গাও বলা হয়। ফাইনালি আরও কিছু স্ট্রিমের সাথে এরা মিট করে কিন্তু ঘরঘোড়া রিভার হয়, যেটা গঙ্গা ট্রিবিউটারি, তারই একটা হেডওয়ার্ড স্ট্রিম এই কালী বা শারদা। এই রিভারটা এই পিলভিট টাইগার রিজার্ভ, এই যে ফরেস্ট তার পাশ দিয়ে ফ্লো করছে। এবং এই পিলভিট বলে একটা ঝিলও আছে, ঠিক আছে, পিলভিট ঝিল, সেখান থেকে অরিজিনেট হচ্ছে গঙ্গার আরেকটা ট্রিবিউটারি। কোন ট্রিবিউটারি কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। আচ্ছা, নেক্সট বলেছে ইবনি আর রোজউড, এগুলো হচ্ছে স্পেসিস না কোন, মানে ন্যাচারাল ভেজিটেশন সম্বন্ধে তোমাকে যে কোশ্চেন করা হয় যে কারা ডেসিডুয়াস ড্রাই বা ময়েস্ট, কারা এভারগ্রিন ফরেস্ট, ঠিক আছে, তো সেই রেসপেক্টে এই ইবনি রোজউড মেহগনি এদের নাম আসে কারণ এরা সবাই এভারগ্রিন ফরেস্ট বা রেন ফরেস্ট। আমি আরেকটাও তোমাদের আগেও বলেছি যে ম্যাক্সিমাম ইন্ডিয়াতে আমরা ময়েস্ট ডেসিডুয়াস মানে স্পেসিস বেশি পাই, এই যে শাল, সেগুন, ঠিক আছে, ইউক্যালিপটাস, এরকম আরও প্রচুর রয়েছে, চন্দন, ঠিক আছে। এদের মধ্যে বাম্বুকে শুধু আলাদা করে রেখো, বাম্বু কিন্তু রেন ফরেস্ট, ঠিক আছে, অর্থাৎ বাঁশ সেই কিন্তু রেন ফরেস্ট বা এভারগ্রিন ফরেস্টের পার্ট। তো ঠিক সেরকমই ইবনি এবং রোজউড, এদের ট্রি কীরকম দেখতে হয় তাদের ছবি যেমন দেখিয়েছি, তেমনি তার সাথে সাথে এদের টিম্বার ভ্যালু খুব হাই, মানে এর থেকে যে ফার্নিচার তৈরি হয় সেই কাঠ এদের অনেক শক্ত এবং অনেক লং লাস্টিং, সহজে নষ্ট হয় না। তো সেই জন্য ইবনি রোজউড, শুধু এরা নয়, যারা যারা আর কি এভারগ্রিন ট্রি স্পেসিস বা তারপরে যদি ময়েস্ট ডেসিডুয়াস দেখো, এদেরই কিন্তু টিম্বার ভ্যালু সব থেকে বেশি হয়ে থাকে। আর তার সাথে সাথে কোথায় হয় এরা, এটাই জিজ্ঞেস করেছে, মানে তোমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করেছে যে যাদেরকে আমরা এভারগ্রিন ফরেস্ট বলি তাদের জন্য কত সেন্টিমিটার রেনফল লাগে, ঠিক আছে, সেটাই এখানে স্পেসিসের নাম দিয়ে কোশ্চেন করেছি আমি। তো 200 বা 250 বা 200-250 থেকে বেশি রেনফল, সেই জায়গাতেই আমরা এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টকে পেয়ে থাকি, যেটাই ডার্ক গ্রিন কালারের করে দেখানো আছে। ইন্ডিয়াতে কোথায় কোথায় রেন ফরেস্ট বা এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায়, এটাও খুব কমন কোশ্চেন, ঠিক আছে। তো আমরা ইস্টার্ন হিমালয়া বা নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো সেখানে পেয়ে থাকি, ওয়েস্টার্ন ঘাট, নীলগিরি রিজিয়ান, আন্নামালাই রিজিয়ান, এই জায়গাটাতে পেয়ে থাকি, এবং আন্দামান নিকোবরের মধ্যে গ্রেট নিকোবর আইল্যান্ডে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, এই তিনটে জায়গাতেই আমরা সব থেকে বেশি ইন্ডিয়াতে রেন ফরেস্ট বা এভারগ্রিন ফরেস্ট দেখতে পাই। চলো এরপরে কি আছে, বলছে ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় রয়েছে। তো ভগবান মহাবীর দিয়ে স্যাংচুয়ারি, তেমনি দেখবে সেলিম আলী, এও একটা এমন নাম আর কি যে সেলিম আলী দিয়ে ন্যাশনাল পার্ক পাবে, বার্ড স্যাংচুয়ারি পাবে, ঠিক আছে। তো ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট। সেইটা অ্যাকচুয়ালি ভগবান মহাবীরটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কিন্তু এটা একটা ন্যাশনাল পার্কের মধ্যেই আসে, সেটাও ইম্পর্টেন্ট, মোলেম ন্যাশনাল পার্ক, ঠিক আছে, মোলেম ন্যাশনাল পার্ক, ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং সেলিম আলী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেলিম আলী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে। এরা কিন্তু সবাই কোথায় রয়েছে না
গোয়াতে রয়েছে, ঠিক আছে। এছাড়াও অন্যান্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গোয়াতে ইম্পর্টেন্ট রয়েছে বটে, কিন্তু মোলেম ন্যাশনাল পার্ক বা ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি খুব ইম্পর্টেন্ট। এর সাথে তোমাকে জিজ্ঞেস করা হয় যে দুধসাগর ওয়াটারফলস কোথায় রয়েছে। ইন্ডিয়াতে যে বিভিন্ন ফেমাস ওয়াটারফলগুলো রয়েছে তার মধ্যে এটা একটা। এই দুধসাগর ওয়াটারফলসটা কিন্তু এই মোলেম ন্যাশনাল পার্ক বা ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই আসে। এবং গোয়ার যে দুটো ইম্পর্টেন্ট রিভার মান্ডোবি আর জুয়ারি, সেই জুয়ারি রিভারে কিন্তু এই দুধসাগর ওয়াটারফলসটা রয়েছে। আচ্ছা, এরপরে বলেছে যে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া দ্যাট ওয়াজ এস্টাবলিশড ইন 1936, সেটা কোনটা? তাহলে এটাও আশা করি তোমাদের কমন, যে হেইলি ন্যাশনাল পার্ক, এটার আগে নাম ছিল 1936। তারপরে জিম করবেটের অনেক কীর্তি কাহিনী রয়েছে এই ফরেস্ট সম্পর্কে, এবং পরবর্তীকালে সেই জন্য আমরা এটাকেই জিম করবেট ন্যাশনাল পার্ক আখ্যা দিয়েছি। আগেও বললাম যে জিম করবেট রয়েছে হিমালয়ান তেরাই রিজিয়ানে, এবং জিম করবেটের মধ্যে মানে যদি আমরা পার্টিকুলার একটা ফরেস্টকে বেস করে দেখি, তাহলে এই জিম করবেট ন্যাশনাল পার্কে সবথেকে বেশি টাইগার পপুলেশন পাওয়া যায়। মানে যদি তোমায় বলা হয় কোন ফরেস্টে বা কোন ন্যাশনাল পার্কে সবথেকে বেশি টাইগার রয়েছে, অ্যান্সার হবে জিম করবেট। যদি বলে কোন স্টেটে সবথেকে বেশি টাইগার রয়েছে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে মধ্যপ্রদেশ, ঠিক আছে। মধ্যপ্রদেশে স্টেট ওয়াইজ টাইগার পপুলেশন বেশি, জিম করবেটে একটা ফরেস্ট বেসিসে টাইগার পপুলেশন বেশি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যে কোন রিভার জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ফ্লো করছে, রামগঙ্গা রিভার, গঙ্গা ট্রিবিউটারি। এবং রামগঙ্গা রিজার্ভার বলতে পারে, রামগঙ্গা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বলতে পারে, বা রামগঙ্গা মাল্টিপারপাস ড্যাম কোথায় রয়েছে, সেটা কিন্তু এই জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যেই রয়েছে, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট। আর জিম করবেট যার জন্য ফেমাস তাকে তো এখানে দেখতেই পাচ্ছ। আচ্ছা, নেক্সট বলেছে যে হুইচ ফরেস্ট, মানে কোন ফরেস্টে আমরা এই তুষকি টাইপের ঘাসকে পেয়ে থাকি, ঠিক আছে। তো এটা এক ধরনের গ্রাস আর কি। তো যেহেতু ঘাস, তার মানে যেখানে কম রেনফল হয় সেই জায়গাতেই আমরা পাবো। তার মানে প্রথমে এভারগ্রিন সব থেকে বেশি, তারপর ময়েস্ট ডেসিডুয়াস, তারপর ড্রাই ডেসিডুয়াস। 50 সেন্টিমিটার থেকে 100 বা 120 সেন্টিমিটার রেনফল যেখানে হয়, অ্যানুয়াল অ্যাভারেজ রেনফল, সেই জায়গাতে আমরা কিন্তু ড্রাই ডেসিডুয়াসকে পেয়ে থাকি। এর থেকেও কম রেনফল, নিয়ার অ্যাবাউট যদি 25 সেন্টিমিটারের কাছে রেনফল চলে আসে, 25 থেকে 35, সেই জায়গাতে আমরা থর্নি টাইপের ভেজিটেশন পেয়ে থাকি। তার থেকেও কম যেখানে হয়, 20-25-এর কম, সেটাকে আমরা ডেজার্টই বলে থাকি, ঠিক আছে। সেখানে জেনারেলি কোনো ভেজিটেশন পাওয়া যায় না, পাওয়া গেলেও কাঁটা জাতীয় বা ক্যাকটাস জাতীয়, যাকে আমরা জেরোফাইটিক ভেজিটেশন বলে থাকি, সেটা আমরা রান অফ কাচ বা থর ডেজার্ট সেই জায়গায় পেয়ে থাকি। সেটা হচ্ছে একেবারেই কম রেনফলযুক্ত জায়গা, ডেজার্ট। তো এই যে মানে ড্রাই ডেসিডুয়াস থেকে যে থর্নি টাইপের ভেজিটেশন, এদের যে ট্রানজিশনটা, মানে মাঝে যে হয়তো এত কমও রেনফল হচ্ছে না, যে যেখানে এই ক্যাকটাস জাতীয় গাছ হতে পারে, আবার এতটাও রেনফল হচ্ছে না যেখানে নিম গাছ, ড্রাই ডেসিডুয়াস, সে মানে বেঁচে থাকতে পারে। এর মাঝামাঝি জায়গাতে আমরা এমন কিছু গাছ পাই, যেমন ধরো খেজুর গাছ, ঠিক আছে, যেমন ধরো বাবলা গাছ। দেখবে এই গাছগুলোতেও কাঁটা আছে, কিন্তু সমস্ত পাতা এখনও কাঁটায় রূপান্তর হয়ে যায়নি। তার মানে কি, এই যে ক্যাকটাসে যে পাতা থাকে না, কাঁটা থাকে কেন? যাতে এভাপোরেশন রেট, ট্রান্সপিরেশন, সেইগুলোকে মিনিমাইজ করা যায়। তাহলে এদের মাঝামাঝিও আমি কিছু পাবো। যেমন এক্সাম্পল বললাম, যাদের যে সমস্ত গাছে কাঁটা আছে বটে, কিন্তু সমস্ত পাতা এখনও কাঁটা হয়ে যায়নি। তো এইরকমই যে ট্রানজিশন জোনগুলো, মানে এই জায়গাটা পুরোপুরি ডেজার্ট নয়, কিন্তু রেনফল খুবই কম হয়, 30-35 সেন্টিমিটার হয়তো বছরে রেনফল, সেই জায়গাতে আমরা এরকম ঘাস জাতীয় কিন্তু ল্যান্ডস্কেপও দেখতে পাবো। তো বিভিন্ন প্ল্যাটু বা কোনো হিলসের স্লোপি রিজিয়ানেও কিন্তু কখনো কখনো এরকম দেখতে পাওয়া যায়। যেমন ধরো ওয়েস্টার্ন ঘাটের যে ইস্টার্ন স্লোপ, যে রেন শ্যাডো রিজিয়ান, বা আমাদের যে তেলেঙ্গানা প্ল্যাটু, ঠিক আছে, বা কখনো কখনো রাজস্থানে সেন্ট্রাল রাজস্থান, আরাবল্লী, তো সেই সমস্ত অলমোস্ট আমরা বলতে পারি যে সেমি এরিড থেকে এরিড, যে জায়গাতে থর্নি টাইপের ফরেস্টও পাওয়া যায়, থর্নি টাইপের ভেজিটেশন, সেই রকমই কম রেনফলযুক্ত জায়গায় আমরা এই ঘাসটা পেয়ে থাকি। এটা কিন্তু ইম্পর্টেন্ট এই নামটা, ঠিক আছে, যে তুষকি গ্রাসল্যান্ড, এটা কিন্তু আমরা এই সমস্ত জায়গায় পাবো যেখানে কম রেনফল হয়ে থাকে, অনেক কম, 40-30 সেন্টিমিটার অ্যানুয়ালি এরকম। তো চলো, আজকে 25টা অনলাইনে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা বুঝতেই পারছো যে একটা দুটো করে ইনফরমেশান আমি দিচ্ছি না, যার সাথে রিলেটেড যত ইনফরমেশান রয়েছে, এবং এগুলো আমার মন গড়া নয়, এগুলো কিন্তু পরীক্ষায় আগে এসছে বা আসতে পারে, সেই দিক দিয়ে ইম্পর্টেন্ট, সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি।
তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই লাইক করো এবং বাকি যারা কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব, তাদের সাথেই অবশ্যই শেয়ার করো এবং আমাদের এডুমন্ত্র ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সমস্ত সাবজেক্টের ওপর থেকেই বিভিন্ন টপিকের ওপর এরকম ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল এবং ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে এই চ্যানেলে।